প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদে। শুরুতেই শিরোনাম। মিড ডে মিলে বিপুল বরাদ্দ, রান্নার খরচ ও কর্মীদের বেতন বাড়ালো রাজ্য সরকার। বজ্রপাত রুখতে নারকেল গাছ লাগান, পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ করে পরামর্শ মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা পেতে এপিক নম্বর মাস্ট, না থাকলে আবেদন করা যাবে, জানালেন আধিকারিক। এই 11 পেশায় যুক্ত না হলে মিলবে না আয়ুষ্মান ভারত, আর কি কি শর্ত রয়েছে। পঞ্চায়েতেও হবে পুনর্বিন্যাস, প্রধানদের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা, বললেন দিলীপ। সিআইডি থেকে সরিয়ে টেলিকমিউনিকেশনে পাঠানো হলো সুপ্রতিমকে, অপরাধ দমন শাখার নতুন ডিজি রমেশ বাবু। পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের পরিবারকে তলব ইডির, আগামী সপ্তাহে হাজিরা দিতে হবে স্ত্রী ও 2 ছেলেকে। আগে সরকারের কারণে 82,000 কোটির কাজ হয়নি, এবার কেন্দ্র রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে চলবে বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর। ক্যামাক স্ট্রিট সব শেষ করে দিল, ফের অভিষেককে তুলোধনা কল্যাণের। তৃণমূল জমানার কলঙ্ক মোচন, নিয়োগ জট কাটিয়ে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্যের। ঋতব্রত শিবিরে দায়িত্ব পেয়েই ফের ময়দানে অনুব্রত, বিকাশ বিধানের সঙ্গে দীর্ঘ বৈঠক। চালক ছাড়াই ছুটবে কলকাতার মেট্রো, গঙ্গার নিচ দিয়ে সফল ট্রায়াল। দূর নয় আরও কাছে সীমান্তের গ্রাম, কেন্দ্রের ভাইব্র্যান্ট ভিলেজ প্রকল্প শুরু মালদহে। কলেজ স্কোয়ারে দুর্গাপুজো সভাপতি হচ্ছেন না, জল্পনার অবসান ঘটিয়ে নিজে জানালেন শ্রমিক। ইটভাটা লুট মামলায় জেলা আদালতে ধাক্কার পর হাইকোর্টে অনুব্রত, আগাম জামিন চেয়ে আবেদন। বাম জমানায় অন্যায় হয়েছে, বাংলায় তসলিমাকে স্বাগত শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ বাংলার সারস্বত সমাজের। মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মজয়ন্তী পালন করবে রাজ্য, প্রসেনজিৎকে চিঠি মুখ্যমন্ত্রীর। তারাতলা ঘটনার পর কলকাতার 160টি নির্মীয়মান বহুতলে পুরসভার অডিট, ছাড়পত্র পেল মাত্র 11টি। তারকেশ্বরে পরিবহনে বড় পরিবর্তন, নতুন বাস রুট ও বিশেষ বাসের ঘোষণা। এবার পুরুলিয়ায় গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার, ভোটের আগে তৃণমূলের পক্ষে পোস্টের মাসুল। আগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্বে ইসকনি, ডিম দেওয়া হবে, আলোচনার মাঝে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাম মন্দিরে ছায়া গুজরাটের অম্বাজি মন্দিরে, প্রণামীর টাকা চুরির অভিযোগে 3 কর্মী গ্রেপ্তার। আগামী 2 বছর রাজ্যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের। খারাপ আবহাওয়ায় ইলিশ ধরতে যাওয়ায় কাল ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার। তারাতলা ঘটনার পর কলকাতার 160টি নির্মীয়মান বহুতলে পুরসভার অডিট, ছাড়পত্র পেল মাত্র 11টি। লোকসভায় এনসিপিআই দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, 19 জুলাই স্পিকারের সঙ্গে চূড়ান্ত বৈঠক 20 সাংসদের। রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয় থেকে সাইকেলে করে নথি পাচার, হুলস্থুল নবদ্বীপে। বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য, কর্পোরেট ধাঁচে বিদেশে কনসালটেন্ট রাখার ভাবনা। 2 ইস্পাত কারখানা সংযুক্তি কেন্দ্রের পালাবদলের বাংলায় বড় বিনিয়োগের বার্তা মোদির মন্ত্রীর। নিউটাউনের গেস্ট হাউসে টাকার পাহাড়, মধ্যরাতেও তল্লাশি অভিযান। মেট্রোতেও পাচার, হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় 14 লক্ষ টাকার রূপো, গ্রেপ্তার 1। বাড়ির দালান দেওয়ালি ক্যানভাস, গ্রামের 8 থেকে 80 সবাই শিল্পী, পটচিত্র শিল্পের জীবন্ত দলিল, রঘুরাজপুর। সিবিএসসির বড় সিদ্ধান্ত, এবার 10ম শ্রেণী পাস করতে বাধ্যতামূলক 3য় ভাষা, ফেল করলে মিলবে না সার্টিফিকেট। প্রবল বর্ষণ, হরপা বানে বিপর্যস্ত পাহাড়, ধসে অবরুদ্ধ একাধিক সড়ক। তৃণমূলের সবচেয়ে ধনীর চেয়েও ধনী প্রশান্ত কিশোর, ভোটের হলফনামায় সম্পদের পাহাড় দেখালেন পিকে। ডিটারজেন্ট মিশিয়ে 2.3 কোটি লিটার নকল দুধ, বিরাট কেলেঙ্কারি মহারাষ্ট্রে। আমাদের জন্যই আপনার বেঁচে থাকা জরুরি, দয়া করে অনশন প্রত্যাহার করুন, অসুস্থ সোনমকে অনুরোধ মহুয়ার। পাসপোর্ট ছাড়াই ভারতে 7 মাস, পালাতে গিয়ে ফের গ্রেপ্তার মার্কিন সৈনিক। মেসি জ্বরে কাবু বিশ্ব, দুর্গাপুরে 1.5 ফুটের গোটা মিষ্টি বানালেন আর্জেন্টিনা ফ্যান।
জড়িয়ে রয়েছে 2000 বছরের ইতিহাস। ড্রাগন রেসের সাক্ষী থাকল তিলোত্তমা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের স্কুল শিক্ষার বুনিয়াদকে আরও মজবুত করতে এবং পড়ুয়াদের পুষ্টির মান বাড়াতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পের আওতায় একাধিক যুগান্তকারী সংস্করণের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় 51.61 লক্ষ প্রাক প্রাথমিক ও প্রাথমিক পড়ুয়া, প্রায় 2.24 লক্ষ রান্নার কর্মী এবং হাজার হাজার বিদ্যালয় সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হতে চলেছেন। রাজ্য সরকারের এই সুচিন্তিত ও দূরদর্শী পদক্ষেপে সামগ্রিকভাবে মোট 639 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, শিক্ষার্থীদের পুষ্টিগত সহায়তা বৃদ্ধি, রান্নার কর্মীদের আরও বেশি সহযোগিতা প্রদান এবং রাজ্যের সমস্ত বিদ্যালয়ে এলপিজি গ্যাস সংযোগ নিশ্চিত করার মাধ্যমে পিএম পোষণ প্রকল্পকে আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার বড় পদক্ষেপ অনুমোদন করেছে। সরকারি নির্দেশিকা ও প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য দৈনিক রান্নার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এতদিন শিক্ষার্থী পিছু দৈনিক বরাদ্দের পরিমাণ ছিল 6 টাকা 78 পয়সা, যা বাড়িয়ে এক ধাক্কায় 10 টাকা করা হলো। এর ফলে সরাসরি উপকৃত হবে 51.61 লক্ষ শিশু। এই পুষ্টির মানোন্নয়ন নিশ্চিত করতে রাজ্য বাজেট থেকে অতিরিক্ত 412.11 কোটি টাকা ব্যয় করা হবে। একই সঙ্গে বিদ্যালয়ে রান্নার কাজে নিযুক্ত রাজ্যের প্রায় 2.24 লক্ষ সহায়িকা ও রান্নার কর্মীদের অবদানকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। তাদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে মাসিক সাম্মানিক 2000 টাকা থেকে 3000 টাকা করা অনুমোদন দেওয়া হয়েছে। এই বর্ধিত সাম্মানিকের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত 224 কোটি টাকা ব্যয় হবে। পাশাপাশি বিদ্যালয়ের রান্নাঘরগুলিকে ধোঁয়া মুক্ত, নিরাপদ এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব করে তুলতে শতভাগ এলপিজি গ্যাস সিলিন্ডার কভারেজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রয়োজনীয় টাকা সম্পূর্ণভাবে বহন করবে রাজ্য সরকার। এলপিজি সংযোগের জন্য রাজ্য বাজেট থেকে অতিরিক্ত 2.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রান্নার খরচ ও গ্যাস সংযোগ মিলিয়ে মোট 414.63 কোটি টাকা এই পরিকাঠামোকে সম্পূর্ণ বদলে দেবে। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, এই 639 কোটি টাকার অনুমোদন আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। আজকের শিশুদের পেছনে বিনিয়োগই আসল আগামীর উন্নত এবং প্রগতিশীল বাংলার ভিত্তি স্থাপন। শিল্প বাণিজ্যে জোয়ার আনতে গিয়ে পরিবেশকে হেলাফেলা নয়, বরং তা আরও উন্নত করতে তৎপর রাজ্যের নতুন বিজেপি সরকার। গতকাল সল্টলেকের বনবিতানে নিজের হাতে গাছ পুঁতে অরণ্য সপ্তাহের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এ শুধু প্রতীকী অনুষ্ঠান নয়, রীতিমতো হাতে কলমে কাজ করে দেখালো বন দপ্তর। মন্ত্রী মনোজ ওঁরাওয়ের উদ্যোগে স্কুল পড়ুয়াদের বিতরণ করা হলো 1.10 লক্ষ চারা গাছ। বন বাঁচাতে প্রধানমন্ত্রীর একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলাও হয়ে উঠুক অরণ্যময়। রাজ্যে বছরভর মোট 7,20 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু অধিকারীর পরামর্শ, বজ্রপাত থেকে বাঁচাতে সবাইকে বলবো নারকেল গাছ লাগান। এদিন সকালে সল্টলেকের বনবিতানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, সঙ্গে পরিবেশ ও বন দপ্তরের মন্ত্রী মনোজ ওঁরাও, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় সহ অনেকেই ছিলেন। গতকাল থেকে শুরু হলো অরণ্য সপ্তাহ, চলবে 20 জুলাই পর্যন্ত। এদিন তারই সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে মাটি খুঁড়ে গাছ পুঁতে দিলেন তিনি। পরিবেশ বাঁচাতে অরণ্যের অবদান কতখানি তা বোঝালেন। বাংলার এই চেনা বন জঙ্গল ফিরিয়ে পরিবেশকে বিশুদ্ধ করতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের বন দপ্তরের মন্ত্রী মনোজ ওঁরাও অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করছেন। আমরা ঠিক করেছি এবছর 7,20,000 গাছ লাগানো হবে। এর জন্য স্কুল পড়ুয়াদের সামিল করেছি, ওদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। মোদিজির প্রকল্প মায়ের নামে একটি গাছ প্রকল্পে এটা দেওয়া হয়েছে। আমি বন দপ্তরের সঙ্গে কথা বলেছি, ওদের কর্মীর অভাব আছে, এবছরের মধ্যে সেই শূন্যপদ আমরা পূরণ করে দেব। এখন থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বন দপ্তরের নিয়োগটা করবে। তবে আপনারা সকলে ভালো করে কাজ করুন, নিরাপত্তা নিয়ে ভাববেন না। আগের সরকার তো কিছুই করেনি, আমরা ডবল ইঞ্জিনের সাহায্যে সব করে দেব।
অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হয়েছে প্রায় 1.5 মাস হতে চলল। তবে এখনও অনেকের মনে ফর্ম ফিল আপ সংক্রান্ত নানা প্রশ্ন ও সংশয় রয়েছে। বিশেষত ভোটার কার্ড তৈরি না হলে অথবা না থাকলে এই প্রকল্পে আদৌ আবেদন করা যাবে কিনা অনেকের মনেই এই প্রশ্ন আছে। এবার বিষয়টি বুঝিয়ে দিলেন সহজ তথ্যমিত্র কেন্দ্রের এক আধিকারিক। সহজ তথ্যমিত্র কেন্দ্রের আধিকারিক অমিত মালাকার জানান, অন্নপূর্ণা যোজনার আবেদন করতে গেলে যে নথি দরকার হয় তার মধ্যে অন্যতম ভোটার কার্ড। অনলাইনে আবেদন করতে গেলে ভোটার আইডি নম্বর উল্লেখ করতে হয়। ভোটার কার্ড কিংবা এপিক নম্বর না থাকলে অনলাইনে আবেদন করা যায় না। অমিতের পরামর্শ, যাদের এখনও ভোটার কার্ড তৈরি হয়নি তারা বিকল্প হিসেবে অফলাইনে যোগাযোগ করতে পারেন। নিকটবর্তী পুরসভা, বিডিও অফিস অথবা জনকল্যাণ শিবির আয়োজিত হলে সেখানে গিয়ে বিষয়টি জানাতে পারেন। ভোটার কার্ড না থাকলে আধার কার্ড সহ অন্যান্য নথির মাধ্যমে কিভাবে এই সরকারি প্রকল্পে আবেদন করা যাবে বা পরবর্তী করণীয় কী সেই বিষয়ে সরকারি আধিকারিকরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেবেন। এছাড়াও সহজ তথ্যমিত্র কেন্দ্রের এই আধিকারিক বলেন, ইতিমধ্যে যারা ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তারা ভোটার সার্ভিসেস পোর্টালে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা চেক করতে পারেন। কার্ড যদি তৈরি হয়ে যায় সেখান থেকে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নেওয়া হবে। তিনি আরও জানান, নতুন ভোটার কার্ড হিসেবে আবেদন করলে আবেদনকারীর কাছে আবেদন স্লিপ অথবা রেফারেন্স নম্বর থাকে। সেই কাগজ নিয়ে স্থানীয় বিডিও অথবা এসডিও অফিসে যেতে পারেন। সংশ্লিষ্ট নথির ভিত্তিতে আধিকারিকরা প্রয়োজনীয় পরামর্শ দেবেন। অমিত বলেন, অন্নপূর্ণা যোজনার আবেদন জমা দেওয়ার আগে সব প্রয়োজনীয় নথি তৈরি রাখা উচিত। ভোটার কার্ড নিয়ে কোনো সমস্যা থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করতে পারেন। এতে আবেদন প্রক্রিয়ায় জটিলতা এড়ানো যাবে। অন্নপূর্ণা যোজনায় গত 1 জুন থেকে আবেদন শুরু হয়েছে। আগামী আগস্ট মাস অবধি এই প্রক্রিয়া চলবে। বর্তমানে এই সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ ও সরকারের টাকা পাঠানো দুটোই সমান তালে চলছে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় পালাবদলে 1.5 মাস পেরোনোর আগেই কেন্দ্রের আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছে রাজ্য। অনলাইনে শুরু হয়েছে আবেদন। সরকার আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও আবেদন করেছেন অনেকে। কিন্তু কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বাংলার মানুষের মনে নানা প্রশ্ন ঘুরছে এখনো। মূল জিজ্ঞাসা একটাই, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? চলুন আজ জেনে নেওয়া যাক সেটাই। 1. সাফাই কর্মী, পরিচারক, হকার, ভ্যান রিক্সা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তা রক্ষী সহ মোট 11টি পেশায় যুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বাকিরা পাবেন না। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়ারাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। 2. বাড়িতে 2 চাকা বা 4 চাকা গাড়ি থাকলে পাবেন না। 3. সরকারি চাকরিজীবী বা তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। সরকারি পেনশনভোগীরাও এই স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন না। মাসিক আয় 10,000 টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না। 50,000 টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে, তাহলেও মিলবে না আয়ুষ্মান ভারত। 5 একরের বেশি জমি রয়েছে, ট্রাক্টর রয়েছে, তাহলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা। বয়স 70-এর কম হলে আবেদন করা যাবে না। অর্থাৎ শর্ততেই স্পষ্ট যে রাজ্যের একটা বড় অংশের মানুষই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। তবে তাতেও চিন্তার কোনো কারণ নেই। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবে না তাদের জন্য বিশেষ প্রকল্প চালু করবে রাজ্য। সেই প্রকল্পে বিনা খরচে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে বলেই খবর। রাজ্যে পঞ্চায়েত আইনে বড় বদল আসতে চলেছে। বিধানসভায় বিল এনে গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হবে, একথা জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানান, পঞ্চায়েত পুনর্বিন্যাস হবে। রাজ্য জুড়ে 4,500-এর বেশি পঞ্চায়েত গড়ে দেওয়া হবে। পাশাপাশি সব পুরসভা, ব্লক, বিধানসভা, লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পক্ষে সওয়াল করেন তিনি। রাজ্য জুড়ে পঞ্চায়েতগুলিতে একাধিক দুর্নীতি হয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। তৃণমূল আমলে সেই দুর্নীতি আকাশ ছোঁয়া বলে দাবি বিজেপির। আবাস যোজনা থেকে 100 দিনের কাজ বাদ যায়নি কোনো প্রকল্পই। বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়েছে প্রধানদের নাম। এর ফলে মুখ পুড়েছে রাজ্যের। সেই রকম পরিস্থিতি এড়াতে এবার প্রধানদের হাতে আর আর্থিক ক্ষমতা দিতে চাইছে না বিজেপি সরকার। বিধানসভায় আসন্ন বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল আনা হচ্ছে। সেই বিল পাশ করিয়ে পঞ্চায়েত আইনে ব্যাপক বদল আনতে চলেছে রাজ্য। এই বিলে প্রধানদের হাত থেকে আর্থিক লেনদেনের দায়িত্ব কেড়ে নিয়ে তা দেওয়া হবে সরকারি আধিকারিকদের হাতে। জানা গিয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্তরের আধিকারিকরাই এই দায়িত্ব পাবেন। ইতিমধ্যেই কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা। 144-এর জায়গায় 200টি ওয়ার্ডে ভাঙা হবে শহরকে। সেই পথে হেঁটে এবার পঞ্চায়েতের
আসন পুনর্বিন্যাস হবে বলে জানান দিলীপ। শুধু পঞ্চায়েত নয়, ব্লক, বিধানসভা, লোকসভার আসন সংখ্যাও বাড়ানোর পক্ষে সওয়াল করেন তিনি। দিলীপ জানান, রাজনৈতিক স্বার্থে আসন ভাগ করা হয়েছে, কোনো যুক্তি নেই। একটি পঞ্চায়েতে 30 জনের বেশি সদস্য রয়েছে, আবার কোনো পঞ্চায়েতে 10 থেকে 12 জন সদস্য। অন্যান্য রাজ্যে একটি পঞ্চায়েতে 3 থেকে 4টের বেশি সদস্য থাকে না। এর ফলে সুষ্ঠুভাবে প্রশাসন চলে, পশ্চিমবঙ্গেও তাই হবে। রাজ্যে 4000-এর বেশি পঞ্চায়েত করা হবে। দিলীপের কথায়, আমরা 5টি জেলা বাড়িয়েছি, এরপর ধীরে ধীরে ব্লক, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা সব বাড়বে। কর্পোরেশনের বিস্তার হবে, ওয়ার্ড বাড়ানো হবে, যাতে প্রশাসন সুষ্ঠুভাবে চলতে পারে। রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটালো নবান্ন। রাজ্য ও কলকাতা পুলিশের মোট 33 জন পদস্থ আইপিএস ও ডব্লিউবিপিএস কর্মকর্তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে সবচেয়ে বড় খবর, সিআইডির বর্তমান এডিজি এবং আইজিপি সুপ্রতিম সরকারের দায়িত্ব বদল করা হয়েছে। রাজ্য গোয়েন্দা বিভাগের এই পুলিশ কর্তাকে সিআইডির পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশনের এডিজি পদে পাঠানো হয়েছে। সিআইডি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করছে, তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া অভিযোগের তদন্ত। সেই মামলায় একবার সুপ্রতিম সরকারের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে অভিষেককে। প্রশাসনিক মহলে সুপ্রতিমের মতো দক্ষ এবং পোরখাওয়া অফিসারে সিআইডি থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন বিভাগে এই বদলি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে রাজ্য অপরাধ দমন শাখার নতুন শীর্ষকর্তা তথা ডিজি এবং আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবু। তিনি বর্তমানে সংশোধনাগার দপ্তরের ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন। নতুন দায়িত্বে আসার পাশাপাশি রমেশ বাবু তার পূর্বের সংশোধনাগার দপ্তরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাংশের মতে, আইন শৃঙ্খলা ব্যবস্থার খোলনলচে বদলে ফেলা এবং পুলিশি তৎপরতা বাড়াতেই রাজ্য প্রশাসনের এই শীর্ষস্তরে এমন পুনর্বিন্যাস। এই রদবদলের হাওয়া এসে লেগেছে বিধাননগর পুলিশ কমিশনারেটেও। বিধাননগরের বর্তমান কমিশনার ত্রিপুরারি অর্থবকে রাজ্য পুলিশের ট্রাফিক অ্যান্ড রোড সেফটির এডিজি পদে পাঠানো হয়েছে। তার শূন্য আসনে বিধাননগরের নতুন কমিশনার হচ্ছেন রাঠোর অমিত কুমার ভারত, যিনি এতদিন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রদবদলের আঁচ পড়েছে উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলেও। পশ্চিমাঞ্চলের বর্তমান এডিজি এবং আইজিপি বিশাল গর্গকে রাজ্য আইবির এডিজি এবং আইজিপি করা হয়েছে। তার শূন্য পদে পশ্চিমাঞ্চলের নতুন এডিজি এবং আইজিপি হিসেবে নবান্ন পাঠাচ্ছে আনন্দ কুমারকে। আবার উত্তরবঙ্গের রেঞ্জের এডিজি এবং আইজিপিকে জয়রামনকে রাজ্য অর্থনৈতিক অপরাধ দমন শাখার ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। তার ছেড়ে যাওয়া আসনে উত্তরবঙ্গ রেঞ্জের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুকেশ কুমার জৈন। একই সঙ্গে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স এবং শীর্ষস্তরেও পরিবর্তন এসেছে। এসটিএফের বর্তমান আইজিপি প্রবীণ কুমার ত্রিপাঠীকে হোমগার্ডের আইজি পদে পাঠানো হয়েছে এবং তার স্থানে রাজ্য এসটিএফের নতুন আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সুধীর কুমার নীলকান্তম। উত্তরবঙ্গের কৌশলগত 2 জেলা দার্জিলিং এবং কোচবিহারেও পুলিশ সুপার স্তরে বদল আনা হয়েছে। দার্জিলিংয়ের বর্তমান পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়াকে কলকাতার 1ম ব্যাটালিয়নের ডিসি করে আনা হয়েছে। তার জায়গায় পাহাড়ি জেলার আইন শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছেন কলকাতার গোয়েন্দা বিভাগের প্রাক্তন ডিসি ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথ রাও। অন্যদিকে কোচবিহারের বিদায়ী পুলিশ সুপার জসপ্রীত সিংকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের সিসিডব্লিউর এসপি পদ এবং তার স্থানে কোচবিহারের নতুন পুলিশ সুপার হচ্ছেন কলকাতার ট্রাফিক বিভাগের ডিসি মনীষ যোশী। কলকাতা পুলিশের অন্দরেও বেশ কয়েকটি পদে বদল আনা হয়েছে। সাইবার ক্রাইম বিভাগের নতুন ডিসি হচ্ছেন প্রদীপ কুমার যাদব এবং স্টান ডিভিশনের নতুন ডিসি পদে দায়িত্বভার সামলাবেন অরিন্দম সরকার। এছাড়াও এসিপি 1ম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজীব কুমারকে কলকাতা পুলিশের ডিসি এসটিএফ হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশের এই বদলি তালিকায় বেশ কয়েকজন ডব্লিউবিপিএস অফিসারেরও নাম রয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত এসপি পিনাকি দত্তকে ওই জেলারই ডিআইবির অতিরিক্ত এসপি করা হয়েছে এবং তার জায়গায় আসছেন অতীশ বিশ্বাস। এছাড়া পূর্ব মেদিনীপুরের গ্রামীণ অতিরিক্ত এসপি শ্যামল কুমার মণ্ডল এবং সুন্দরবনের অতিরিক্ত এসপি অগ্নিশ্বর চৌধুরীরও কাজের ক্ষেত্র পরিবর্তন করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে এটিকে রুটিন বদলি হিসেবে বর্ণনা করা হলেও রাজনৈতিক এবং প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে সুপ্রতিম সরকারের মতো শীর্ষস্তরের কর্তার বিভাগ বদল এবং বিধাননগর দার্জিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ জোনের নতুন মুখ নিয়ে আসার পিছনে প্রশাসনিক কৌশল রয়েছে।
পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ইডির নজরে এবার কামারহাটির হেভিওয়েট তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদন মিত্রের স্ত্রী এবং তার দুই পুত্রকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই নিয়োগ দুর্নীতির বেশ কিছু রহস্যময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিধায়কের স্ত্রী ও পুত্রদের নাম জড়িয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই এবার তাদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। পুরনিয়োগ মামলা জল যে মদন মিত্রের পরিবার পর্যন্ত গড়াবে তার আভাস অবশ্য আগেই মিলেছিল। গত জুন মাসেই মদন মিত্রের একাধিক বাড়িতে একসঙ্গে তল্লাশি চালিয়েছিল ইডি। কলকাতা ও শহরতলির মোট 7টি জায়গায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা অভিযান চালান, যার মধ্যে ছিল বিধায়কের ভবানীপুর এবং কালীঘাটের বাড়ি। এছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা ও বেলেঘাটার বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি চালানো হয়। শুধু ইডি নয়, গত বছরের অক্টোবরে এই একই মামলা সূত্রে সিবিআইও মদনের বাড়িতে হানা দিয়েছিল এবং প্রায় 5 ঘন্টা ধরে নথিপত্র ঘেঁটেছিল। এবার সেই তদন্তেরই ধারাবাহিকতায় বিধায়কের স্ত্রী ও দুই ছেলেকে সরাসরি তলব করায় মিত্র পরিবারের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যে বেশ কঠোর অবস্থান নিয়েছে। এই চক্রান্তে জড়িত থাকার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি। শুধু তাই নয়, সুজিত এবং তার পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিটও জমা দিয়েছে। ইডির চার্জশিট ও তদন্ত সূত্রে জানা গিয়েছে, সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে কম বেশি 150 জন চাকরি প্রার্থীর নাম সুপারিশ করা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমেও চাকরি বিক্রি করে অর্জিত বিপুল পরিমাণ অর্থ অভিযুক্তদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের অনুমান, পুরসভাগুলিতে এই নিয়োগ কেলেঙ্কারির মোট আর্থিক পরিমাণ প্রায় 250 কোটি টাকা। সুজিত বসুর পর এবার মদন মিত্রের পরিবারের দিকে ইডির নজর ঘোরার পর এই 250 কোটি দুর্নীতি শিকড় আর কতদূর বিস্তৃত এবং এতে কার কী ভূমিকা ছিল তা জানার চেষ্টায় তৎপর হয়েছেন তদন্তকারীরা। পূর্বতন সরকারের অসহযোগিতা এবং উদাসীনতার অন্ধকার অধ্যায় সরিয়ে রেখে এবার উন্নয়নের নয়া সোপানে পা রাখতে চলেছে পশ্চিমবঙ্গ। দুদিনের রাজ্য সফরে শেষ লগ্নে নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠকে বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ রাজ্য মন্ত্রিসভা সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত গঠন অসম্ভব। আর সেই লক্ষ্যেই কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার রাজ্যের পরিকাঠামো, কর্মসংস্থান এবং কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনে ঝাঁপিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষোভের সঙ্গে জানান, বিগত দিনে রাজ্যে সরকারের লাগাতার অসহযোগিতার কারণে সড়ক, জাতীয় মহাসড়ক, রেলপথ, মেট্রো এবং গ্যাস পাইপলাইনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোট 82,492 কোটি টাকার কাজ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যে এই 82,492 কোটির সমস্ত আইনি এবং প্রশাসনিক বাধা দূর করতে সক্ষম হয়েছে। ফলে এখন থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পগুলির কাজ শুরু হবে, যা বাংলার অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর দেওয়া হাতে কাজ, পেটে ভাত, মাথার ছাদ, এই 3 প্রতিশ্রুতির বাস্তবায়নে কেন্দ্রের তরফে ঢালাও বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। ভিবিজি রামজি কর্মসূচির অধীনে গ্রামীণ কর্মসংস্থানে আমূল বদল আনা হচ্ছে। আগামী 31শে মার্চ পর্যন্ত শুধু কেন্দ্রীয় সরকারি বরাদ্দ করেছে 8,508 কোটি টাকা। রাজ্যের অংশ মিলিয়ে এই তহবিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে 12,064 কোটি 50 লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় এখন থেকে 100 দিনের বদলে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে দৈনিক 300 টাকা, আধা দক্ষদের জন্য 450 টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য 600 টাকা মজুরি সুনিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রয়োজনে আরও 50 দিন অতিরিক্ত কাজ দেওয়া হবে, যাতে গ্রামীণ মানুষকে কাজের সন্ধানে পরিযায়ী হতে না হয়। ইতিমধ্যে 2,56 লক্ষ জব কার্ড চিহ্নিত করা হয়েছে। বর্ষার কারণে আবাস যোজনার কাঁচা বাড়ির ভেরিফিকেশন বা তালিকা তৈরির সময়সীমা 20 জুলাই থেকে বাড়িয়ে আগামী 15ই আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা যাতে গরিব মানুষের ঘর পেতে দেরি না হয়, তাই চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই 1 লক্ষ বাড়ির অনুমোদন সরাসরি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। লাখপতি দিদি ও দীনদয়াল অন্তোদয় যোজনার অধীনে রাজ্যের 80 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর দিদি এবং বোনেদের স্বাবলম্বী করতে 245 কোটি টাকার ব্যাংক
ব্যাংক লোন এবং 50 কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড একযোগে রিলিজ করা হয়েছে। কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর এবং বৈজ্ঞানিক মডেলে নিয়ে যাওয়ার জন্য ICAR এর প্রবীণ বিজ্ঞানীদের সহায়তায় এক মাস্টার প্ল্যান বা এগ্রিকালচার রোডম্যাপ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিস্ময় প্রকাশ করে জানান, এ রাজ্যে জুট বা পাট চাষ হলেও পাটের বীজ আসে অন্ধ্রপ্রদেশ থেকে, আলু চাষে প্রথম সারিতে থেকেও আলুর বীজ আসে পাঞ্জাব থেকে। এই পরনির্ভরশীলতা চিরতরে দূর করতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক পশ্চিমবঙ্গকে সমগ্র পূর্ব ভারতের প্রধান বীজ হাব হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। হাইব্রিড ভুট্টা এবং আলুর বীজ এবার বাংলার মাটিতেই তৈরি হবে, যার জন্য একাধিক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালদহ জেলায় আম, লিচু এবং অন্যান্য উদ্যান পালন ফসলের চারা তৈরির জন্য 100 কোটি টাকার একটি ICAR প্রজেক্ট অনুমোদন করা হয়েছে। হুগলির চুঁচুড়া ধান গবেষণা কেন্দ্রকে আন্তর্জাতিক মানের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে উন্নীত করা হবে। কৃষকদের ডিজিটাল ID বা ফার্মার রেজিস্ট্রি তৈরির জন্য 26 কোটি 88 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও গ্রামে গ্রামে নাবার্ড এবং ব্যাংক প্রতিনিধিদের নিয়ে বিশেষ ক্যাম্প করে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে, যাতে চাষিদের মহাজনদের দ্বারস্থ হতে না হয়। গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত জুনের শেষ সপ্তাহেই মনরেগা বাবদ 700 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাজ্যে 2400 কিলোমিটার নতুন রাস্তা তৈরির জন্য প্রথম পর্যায়ে 1000 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এদিন বৈঠকে শুরুতেই মুখ্যমন্ত্রী শিক্ষা এবং পুষ্টির ক্ষেত্রে বড় ঘোষণা করে জানান, আগামী 1 আগস্ট থেকে প্রাথমিক স্তরে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 10 টাকা করা হয়েছে। এছাড়াও কলকাতা ও তার পার্শ্ববর্তী বড় অঞ্চলগুলিতে অত্যন্ত উচ্চমানের পুষ্টিকর খাবার বিতরণের দায়িত্ব যৌথভাবে গ্রহণ করেছে আন্তর্জাতিক আধ্যাত্মিক সংস্থা ইসকন। যৌথ সাংবাদিক বৈঠকে শেষে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, ভারত সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নে কোনো খামতি রাখবে না। এবার থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রের এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকার চলবে এবং উন্নয়ন এবং প্রগতিতে পশ্চিমবঙ্গকে দেশের 1 নম্বর রাজ্যে পরিণত করাই আমাদের একমাত্র লক্ষ্য।